নিয়ে একটি প্রস্তাবনা এনটিআরসি নিয়ে একটি আলোচনা এখানে এসেছে, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি। সেটা একটি আইন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান। মাননীয় স্পিকার, আমাদের মহামান্য উচ্চ আদালত থেকে একটি সুনির্দিষ্ট রায়ের প্রেক্ষিতে এনটিআরসি এর মাধ্যমে সারা বাংলাদেশে বিদ্যালয়সমূহের চাহিদার ভিত্তিতে শিক্ষক সেখানে সুপারিশ করা হয়ে থাকে, শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে এবং নিয়োগটা সেটা দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এটি একটি সমস্যা ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি, যেহেতু উচ্চ আদালতের নির্দেশে ছিল যে প্রতিটি পদ যখন খালি হবে বা সেটা যখন চাহিদা দেওয়া হবে, সেখানে সারা বাংলাদেশ থেকে সকল ইন্ডেক্সধারী শিক্ষার্থী সেখানে আবেদন করতে পারবে। যার ফলে যেটা হচ্ছে যে মাননীয় সদস্য যে কথাটি বলেছেন যে রংপুরের যিনি শিক্ষক তিনি বান্দরবনে গিয়েও সেটা আবেদন করতে পারছেন এবং চাকরি পাওয়ার পরে দেখা যাচ্ছে অনেকেই সেখানে যোগদান করছেন না। তারপরও আমরা এই বিগত 6 মাসে প্রায় 99,000 শিক্ষককে এনটিআরসি এর মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলোতে যে এমপিওর পদে শূন্য পদগুলো ছিল সেখানে কিন্তু আমরা নিয়োগ দিতে পেরেছি এই 6 মাসের মধ্যেই। আমরা এই যে একটি বাধা আছে, আইনি বাধা বলাই যেতে পারে, কারণ যেহেতু উচ্চ আদালতের নির্দেশে সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়, 10 পয়েন্ট একটা নির্দেশনা ছিল, সেটাকে কিভাবে নিরসন করা যায় আইন সংশোধনের মাধ্যমে সেই বিষয়টা ইতিমধ্যে আমরা দেখছি এবং আমরা চেষ্টা করব সেই বিষয়টা নিরসন করার জন্য। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য একজন বলেছেন যে গবেষণার বাজেটের কথা। গবেষণার বাজেটের আজকের যেই অবস্থা এবং গবেষণা খাতে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে সরকার গঠনের পর থেকেই একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহ প্রতিষ্ঠা করা এবং গবেষণা খাতে সর্বপ্রথম সরকারি যেই বাজেট বরাদ্দ সেটা দেয়া শুরু করেছিলেন এবং যার ফলে আমরা কিন্তু এর সরাসরি অনেক উপকার দেখেছি। কৃষি উৎপাদন থেকে শুরু করে আজকে আমাদের যে গর্বের পদ্মা সেতু, সেটা কিন্তু আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নের কারণে কিন্তু আজকে নিজেদের মেধায়, নিজেদের শ্রমে, নিজেদের অর্থে আমরা সেটা করতে পারছি এবং সেটা কিন্তু গবেষণায় যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিনিয়োগগুলো করেছেন সেটার আজকে সুফল আমরা দেখতে পাচ্ছি। গবেষণায় 1 লক্ষ টাকা দেওয়া হয়, এটা আসলে সত্য নয়। আমাদের নানান খাত থেকে গবেষণায় বরাদ্দ দেওয়া হয় এবং আমরা অনেক সময় দেখি যে আসলে গবেষণায় বরাদ্দকৃত অর্থ অনেক সময় যথাযথভাবে খরচের ক্ষেত্রে সেই অর্থটা রয়ে যায়। মাননীয় স্পিকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোতে গভর্নিং বডিতে আমাদের মাননীয় সংসদ সদস্যগণের গভর্নিং বডির সভাপতি হওয়ার বিষয়ে সেখানে যেহেতু আমাদের উচ্চ আদালত থেকে একটি রায় এসেছিল এবং সেটি আমাদের দীর্ঘদিন ধরে সেই রায়ের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেখানে গভর্নিং বডিতে সরাসরি সংসদ সদস্যদেরকে সভাপতি করা হচ্ছে না। আমরা আপিলের ডিভিশনে সেটি আপিল করার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি। এই সংসদের যেই চাহিদা, সংসদ সদস্যগণদের যে মতামত, সেটার ভিত্তিতে অবশ্যই আমরা সেটা সর্বোচ্চ আদালতে সেটার জন্য আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে সেটা সর্বোচ্চ আদালত থেকে নিষ্পন্ন করতে হবে। আমরা ইতিমধ্যে সে বিষয়ে লিভ আবেদন আমরা কিন্তু করেছি মাননীয় স্পিকার। আর আমাদের কুড়িগ্রামের মাননীয় সংসদ সদস্য তার এলাকার ভবন নিয়ে বলেছেন। মাননীয় স্পিকার, ভবনের বিষয়ে যদি বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত সমগ্র বাংলাদেশে 2009 থেকে এই সময়ের মধ্যেই 21,732টি ভবন আমরা সরাসরি বিদ্যালয়গুলোর জন্য এই সময়ের মধ্যে সেটা তৈরি করতে পেরেছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। শিক্ষা প্রকৌশলের বাইরেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং আরো অন্যান্য প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু ভবন নির্মাণ হচ্ছে। ভবন নির্মাণ সেটা কিন্তু এর আগে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, এখন তার প্রত্যন্ত বলা যাবে না, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বাংলাদেশের গ্রাম বাংলায় এই চমৎকার অবকাঠামোগুলো এই সরকারের শিক্ষার উপরে বিনিয়োগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব একজন প্রধানমন্ত্রী হিসেবে তার যে সিদ্ধান্ত, তার যে নির্দেশনা এবং নেতৃত্ব, সেগুলোর পরিচয় বহন করছে বাংলার গ্রামাঞ্চলে চমৎকার চমৎকার সেই দালানগুলো এবং আমাদের মাননীয় সংসদ সদস্যগণই কিন্তু সেগুলো আমাদেরকে চিহ্নিত করে দেন কোন কোন বিদ্যালয় নতুন ভবন পাবে। সুতরাং তাদের চাহিদার ভিত্তিতে কিন্তু আমরা সেগুলো দেই এবং এই পর্যন্ত এই 2009 সাল থেকে এখন পর্যন্ত 48,000 কোটি টাকা দিয়ে আমরা কিন্তু এই ভবনগুলো তৈরি করেছি। মাননীয় স্পিকার, আমাদের আর্থিক বরাদ্দের বিষয়ে বলা হয়, এটা প্রায় সময় দেখা যায়
অনেক আলোচক সমালোচকেরা নানানভাবে সেখানে অবতারণা করেন এবং নানানভাবে যুক্তিবিহীন অনেক সমালোচনারও অবতারণা করেন। আমাদের এই বাজেটে এই বছর আমরা যদি শুধুমাত্র আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ যদি দেখি, সব তিনটি বিভাগ মিলিয়ে দুইটি মন্ত্রণালয় এবং তিনটি বিভাগ মিলিয়েই শুধুমাত্র শিক্ষার জন্যই ৯৭,০০০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। আর মাননীয় স্পিকার, বাংলাদেশের বাজেট ২০০৬ সালে ছিল, সমগ্র বাংলাদেশের বাজেট ছিল ৬৪,০০০ কোটি টাকা। সমগ্র বাংলাদেশের বাজেটের সাথে তুলনা করতে গেলে শুধুমাত্র শিক্ষার এই তিনটি বিভাগের মধ্যেই যে প্রস্তাবিত ৯৭,০০০ কোটি টাকা, সেটা দেখলেই বোঝা যায় আজকে বাংলাদেশ কোথায় এসে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বাংলাদেশের বাজেটের দ্বিগুণ প্রায় আমরা এখানে শিক্ষার জন্য ব্যয় করতে পারছি। তো সুতরাং যারা বলছেন যে জিডিপির সাথে তুলনামূলক যে বরাদ্দ, আমাদের কিন্তু শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে শিক্ষা কার্যক্রমগুলো এবং গবেষণা কার্যক্রমগুলো হয় তা কিন্তু নয়। ২২টি মন্ত্রণালয় কিন্তু এখানে সাথে সংযুক্ত এবং সেগুলো কিন্তু এই হিসাবে আসেনি। এবং আমরা মনে করি শিক্ষার জন্য বরাদ্দকৃত যে অর্থ সেটা যথাযথ। শুধুমাত্র অর্থ বরাদ্দ করলে হবে না, আমাদের সেই অর্থের যথাযথ সংস্থান এবং সেটা আমাদের যে ব্যবহার অর্থটা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করার প্রকল্পগুলো, সেগুলো কিন্তু আমাদের কাজ চলমান আছে। আপনি জানেন মাননীয় স্পিকার, আমাদের কোভিডের কারণে, কোভিড মহামারীর সময়ে কিন্তু নানান ধরনের প্রকল্প সমূহের কাজে কিছুটা ধীরগতি এসেছিল এবং সেখানে কিছু চ্যালেঞ্জও সৃষ্টি হয় এবং ভূমি অধিগ্রহণ জনিত কিছু জটিলতাও ছিল। সেগুলো কাটিয়ে উঠে আমরা আমাদের প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যেই অনেক ব্যবস্থা নিয়েছি এবং আমরা আশা করছি যে প্রস্তাবিত আমাদের বাজেট এখানে দেওয়া হয়েছে, সেই প্রস্তাবিত বাজেটের যথাযথ বাস্তবায়ন এবং আমরা সেটা সম্পন্ন করতে পারবো যথাসময়ের মধ্যে। এনটিআরসি নিয়ে শিক্ষকদের অবসর এবং কল্যাণ, এই বিষয়টা নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ইতিমধ্যে এবং আমরা জানি অবসর এবং কল্যাণ ভাতায় আমাদের শিক্ষকগণ যেই তাদের বেতনের অর্থ থেকে এই অবসর এবং কল্যাণ খাতে সেখানে কিন্তু অর্থ একটা জমা হয়, সেই অর্থ কিন্তু একটি বেসরকারি শিক্ষকদের জমাকৃত অর্থ এবং সেখানে সেই অর্থ জমা যেখানে হয় সেখান থেকেই কল্যাণ এবং অবসরের যে অবসর গ্রহণ করার পরে তাদেরকে একটি সুনির্দিষ্ট অর্থ সেখানে দেয়া হয়। এখন এই জায়গায় কিন্তু আমাদের একটা বিষয় ভুলে গেলে চলবে না, বিগত বিএনপি সরকার দুইবার এই ফান্ডে টাকা দেয়া একেবারে বন্ধ করে দিয়েছিল এবং শিক্ষকদের যে বেতনের একটি অংশ কেটে যে ফান্ডে টাকা দেওয়ার কথা ছিল সেটা সরকারি নির্দেশনা দিয়ে, যদিও বা এটা আইন দ্বারা প্রতিষ্ঠিত অবসর এবং কল্যাণ বোর্ড, সেখানে কোনো ধরনের অর্থ জমা দেওয়াটাই বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার এবং যার ফলে একটি বিশাল সেখানে গ্যাপ তৈরি হয় এবং সেই গ্যাপের কারণেই কিন্তু আজকে এই দীর্ঘসূত্রিতা এবং এই যে গ্যাপ, এটা কিন্তু শিক্ষকদের অর্থ সেখানে জমা হবে এবং সেখান থেকে যারা রিটায়ার করবেন তারা সেই অর্থটা পাবেন। এই গ্যাপ পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকারি তহবিল থেকে এখন পর্যন্ত ১৪০০ কোটি টাকা কিন্তু সেখানে বরাদ্দ দিয়েছে। তো সুতরাং এই কিছুটা দীর্ঘসূত্রিতা আছে কারণ সেই গ্যাপটার কারণে এবং দীর্ঘ সময় তাদের সময়ের এর আগের ৫ বছর এবং এর আগেও এই অর্থ সেখানে দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো সুতরাং শিক্ষার জন্য কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী করছেন সেটা আমি এখানে আজকের এই উত্তর দেওয়ার জায়গায় সেখানে আসলে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে এবং মাননীয় সংসদ সদস্যগণ যে প্রস্তাবনাগুলো করেছেন সেগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, তাদের সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার জন্য এই ছাঁটাই প্রস্তাব আসলে গ্রহণ করলে সেই বাস্তবায়ন করাটা সম্ভব হবে না। তাই আমি মাননীয় সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করছি যে আমাদের পক্ষে এই ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ সম্ভব হবে না এবং মহান সংসদের কাছে আমরা আবেদন করছি যে মহামান্য রাষ্ট্রপতি বরাবরে আমাদের যে প্রস্তাবিত ৪৪,০০০ আমাদের প্রস্তাবিত অর্থ ৪৪,১০৮ কোটি ৩৪ লক্ষ টাকা মঞ্জুর করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.